জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর, চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে, এসব নিয়ে আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছে আমি সাজিদ আরাফাত। চট্টগ্রামের ডিসি পার্কে হামলার প্রতিবাদে কর্মবিরতিতে প্রাইভেট চালকরা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। তারা এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শোয়েব রহমান। শোয়েব, কি নিয়ে সেখানে মূলত সংঘর্ষ, শ্রমিকরা কি ধরনের দাবি জানাচ্ছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কি করছে এই মুহূর্তে জানাবেন। নেতৃবৃন্দ রয়েছেন, তাদের সাথে প্রশাসনের সাথে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে এবং বিষয়টি এটি সমাধানের যে চেষ্টা করা হচ্ছে। কিন্তু সবকিছু মিলিয়ে সন্ধ্যার পর থেকেই কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে সড়ক অবরোধ করে রেখেছেন প্রাইম মুভার চালকরা এবং তারা বলছেন তাদের যে দাবিটি, যে মূলত যারা আহত হয়েছেন তাদের সুচিকিৎসা এবং এই ঘটনায় যারা জড়িত তাদের বিচার না হওয়া পর্যন্ত তারা তাদের কর্মবিরতি পালন করবেন বলে তারা ঘোষণা দিয়েছেন। এবং সেটি যদি দীর্ঘায়িত হয় সেক্ষেত্রে নিশ্চিতভাবে চট্টগ্রাম বন্দর থেকে আমদানি রপ্তানিবাহী যে পণ্যগুলো রয়েছে সেই পণ্য পরিবহনে ব্যাঘাত ঘটবে এবং সেটি কিন্তু দেশের যে বাণিজ্য বা দেশের যে অর্থনীতি সেটিতে কিন্তু বিরূপ প্রভাব ফেলবে। তো চট্টগ্রামের এই যে ডিসি পার্কে যে সংঘর্ষের ঘটনা এবং তার প্রেক্ষিতে চট্টগ্রাম বন্দরের থেকে পণ্য পরিবহন বন্ধ করে দিয়ে প্রাইম মুভার চালকদের যে কর্মবিরতি পালন, সেই ঘটনার এই ছিল সবশেষ তথ্য। চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন সহকর্মী শোয়েব রহমান। চলে যাচ্ছি পরের প্রসঙ্গে। ফেব্রুয়ারির মাঝামাঝি জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন উপদেষ্টা আসিফ নজরুল। রাজনৈতিক দল ও সব পক্ষকে নিয়ে বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এর আগে ৮ ফেব্রুয়ারি ৬টি সংস্কার কমিশন সর্বসম্মতভাবে সুপারিশ পেশ করবে। মঙ্গলবার ফরেন একাডেমিতে সাংবাদিকদের এ কথা জানান আসিফ নজরুল। তিনি বলেন, আলোচনায় ঐক্যমত্যের ভিত্তিতে সংবিধান সংস্কারের সিদ্ধান্ত আসবে। এছাড়া সংবিধান সংস্কারের প্রক্রিয়া নিয়েও আলোচনা হবে। গত ১৫ জানুয়ারি ৪টি সংস্কার কমিশনের প্রধানরা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেন। সংস্কার কমিশনগুলোর পূর্ণাঙ্গ রিপোর্ট আমরা আশা করছি ৮ ফেব্রুয়ারি প্রকাশ করা হবে। ৮ ফেব্রুয়ারি একই সাথে এই সংস্কার কমিশনের প্রধানরা মিলে আশু করণীয় কী আছে, সংস্কার কার্যের ক্ষেত্রে আশু করণীয় কী আছে, মধ্যমেয়াদে কী আছে, বা ভবিষ্যতে নির্বাচনের পরে যদি তারা কিছু করতে চায় সেটা কী আছে, সেটা ৬টা কমিশন মিলে একটা সর্বসম্মত সুপারিশনামা পেশ করবেন ৮ ফেব্রুয়ারিতে। এই সুপারিশনামা এবং কমিশনগুলোর রিপোর্ট আমরা সকল রাজনৈতিক দল এবং আমাদের জুলাই গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি যারা আছে তাদের কাছে পৌঁছে দিব সেদিনই। এরপর রাজনৈতিক দল গণ অভ্যুত্থানের পক্ষের সকল শক্তির সাথে আলোচনা এবং সমঝোতা ক্রমে জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রথম আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হবে। জনপ্রশাসন সংস্কারে ১০০টিরও বেশি সুপারিশ করা হচ্ছে বলে জানিয়েছেন কমিশনের চেয়ারম্যান আব্দুল মুঈদ চৌধুরী। কাল দুপুরে প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেবে সংস্কার কমিশন। সচিবালয়ে একথা জানিয়েছেন কমিশনের চেয়ারম্যান। রিপোর্ট জমা দেওয়ার কথা ছিল গত মাসে, কিন্তু আমরা আমাদের কাজের কারণে করতে পারি নাই, কারণ আমরা মাঠে গিয়েছি, লোকের সঙ্গে কথা বলেছি, আপনারা এটা জানেন, এগুলো তো আমরা এর আগেও বলেছি। আজকে আমরা চূড়ান্ত করে স্বাক্ষর করব। কালকে দুপুরে 12:30টায় আমরা মাননীয় প্রধান উপদেষ্টার অফিসে যাব এবং তাকে হস্তান্তর করব। ১০০টার বেশি সুপারিশ আছে। বাংলাদেশ থেকে কানাডায় পাচার হওয়া কয়েক বিলিয়ন ডলার উদ্ধারে দেশটির সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, শেখ হাসিনার একনায়কতান্ত্রিকতা শাসনের সঙ্গে জড়িতরা বাংলাদেশ থেকে শত শত বিলিয়ন ডলার চুরি করেছে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিং প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় পাচারের অর্থ ফিরিয়ে আনার উদ্যোগকে সহায়তা করার আশ্বাস দেন তিনি। এ সময় কানাডা বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণ এবং দেশটিতে আরও বেশি বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেন। বহু বাংলাদেশি কানাডায় বসবাস ও পড়াশোনা করে, এমনটা জানিয়ে কানাডাকে ঢাকায় ভিসা সেন্টার স্থাপনের অনুরোধ করেন প্রধান উপদেষ্টা। মূল্যস্ফীতি কমাতে আরও ২ থেকে ৩ মাস লাগবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। দুপুরে সচিবালয়ে ক্রয় সংক্রান্ত কমিটির সভা শেষে তিনি জানান, আগামী জুনের মধ্যেই
মূল্যস্ফীতি 6% নেমে যাবে। এদিকে অতি প্রয়োজনীয় পণ্যের আমদানি কমানো হবে না বলেও জানান উপদেষ্টা। আপাতত আমাদের মেইন কনসার্ন হলো মূল্যস্ফীতিটা যতটুক সম্ভব যত তাড়াতাড়ি আমরা ইসে করতে পারি, সেটাই সবচেয়ে বড় চাপ। সাথে সাথে আমাদের হলো লোকজন আয়ের উৎসটা, অতি প্রয়োজনীয় জিনিসগুলো আমরা সরবরাহ কোনোদিন আমরা কমতে দেব না। এর মধ্যে চাল একটা, ডালটা একটু টেম্পোরারি, মসুর ডাল, সয়াবিনটা মোর ইম্পর্টেন্ট, জ্বালানি, এলএনজি এবং জ্বালানি বন্ধ হয়ে গেলে শুধু আপনার ইলেকট্রিক লাইট জ্বলবে আপনার বাড়ছে সেটা না, ব্যবসা বাণিজ্যটা সবচেয়ে বেশি। এবং ব্যবসা বাণিজ্য করলে তো আমার ব্যবসায় যে আমরা ট্যাক্স নেব, ভ্যাট নেব বা ইসে নেবো, সেটা তো আরো বড় কনসার্ন। আগামী রমজানে বাজারে পণ্য মূল্যের তেমন কোনো ব্যত্যয় হবে না বলে আশা প্রকাশ করেছেন বাণিজ্য এবং বস্ত্র ও পাট উপদেষ্টা শেখ বশির উদ্দিন। মঙ্গলবার সন্ধ্যা 6টায় কক্সবাজার সৈকতে বহুমুখী পাট ও পাটজাত পণ্যের মেলার উদ্বোধনকালে তিনি কথা বলেন। পাট অধিদপ্তরের উদ্যোগে কক্সবাজার জেলা প্রশাসন এই মেলার আয়োজন করেছে, যা বাড়তি আকর্ষণ যোগ করেছে ভ্রমণরত পর্যটকদের মাঝেও, যেখানে পাটের তৈরি ব্যাগ, ওয়ালম্যাট, টেবিল ম্যাট, বিভিন্ন ধরনের হ্যান্ডিক্যাপ, পাটের তৈরি পাপোশ, ঘর সাজানোর শোপিস, পাট দিয়ে তৈরি টয়লেটের টাওয়েল সহ পাট দিয়ে তৈরি বিভিন্ন ধরনের সামগ্রী পাওয়া যাচ্ছে। মঙ্গলবার শুরু হওয়া এ মেলা চলবে আগামী 8 ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত মেলা সকলের জন্য উন্মুক্ত থাকবে। এতে স্থান পেয়েছে 34টি স্টল। আমরা ব্যবসায়িক কার্যক্রম যারা আমরা একত্রে কাজ করছি এবং আমরা আশা করছি যে ইনশাল্লাহ বাজারে পণ্য মূল্যের তেমন কোনো ব্যত্যয় হবে না। আমাদের যে তেল বলেন, চিনি বলেন, খেজুর বলেন, ছোলা বলেন, মাছ, মুরগি, ডিম আমরা আশা করি, এবং মৌসুমি প্রবাহে সবজির যে সরবরাহ। বেসরকারি পাঠাগার ঘিরে গত 15 বছরে ব্যাপক দুর্নীতি হয়েছে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। মঙ্গলবার জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে জাদুঘরে সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। ফারুকী বলেন, বাস্তবে লাইব্রেরি না থাকলেও প্রতি বছর লাখ লাখ টাকা লুটপাট করা হয়েছে। জানান, তদন্ত শেষ হলে বেসরকারি গ্রন্থাগারের নামে লুটপাট করার অর্থের তথ্য প্রকাশ করা হবে। দেশে এখন সচল পাঠাগার আছে প্রায় 600 জানিয়ে সংস্কৃতি উপদেষ্টা বলেন, আগামী অর্থ বছরের আগেই সঠিক পাঠাগারের তালিকা প্রকাশ করা হবে। পাবলিক লাইব্রেরি নিয়ে আগের কোনো সরকার গভীর মনোযোগ দেয়নি বলেও মনে করেন তিনি। বলেন, সারা দেশে বর্তমানে 71টি পাবলিক গ্রন্থাগার রয়েছে, যেগুলো ধারাবাহিকভাবে শীতাতপ নিয়ন্ত্রিত করা হবে। বেসরকারি পাঠাগারগুলো আছে মহল্লা ভিত্তিক, পাড়া ভিত্তিক, রাইট? এই পাঠাগারগুলোকে কেন্দ্র করে ব্যাপক হারে দুর্নীতি হয়েছে গত 15 বছরে, এবং এমন অনেক জায়গাও আমরা তদন্ত করে পেয়েছি যে লাইব্রেরি বলতে কিছু এক্সিস্ট করে না, কিন্তু সে 7 লাখ টাকা 8 লাখ টাকা অনুদান পেয়েছে। এটা আসলে মন্ত্রী বা সংসদ সদস্য তাদের কাছের লোকজনকে দিয়েছেন। এইটার বিপদটা হচ্ছে এমনিতেই আমাদের বরাদ্দ খুব কম। আমার এক্সাক্ট অ্যামাউন্টে এই মুহূর্তে মনে পড়ছে না, ধরো যাক কথার কথা যদি 5 কোটি টাকা হয়, তো 5 কোটি টাকা আপনি যদি 1300 বলেছেন, কিন্তু আসলে কাগজে কলমে ও আরও বেশি দেখাতো পাঠাগার, 1600, 1700, 1800। দর্শক, এখন চারদিকের শুরুতে যেটি বলছিলাম, চট্টগ্রামের ডিসি পার্কে হামলার প্রতিবাদে কর্মবিরতিতে চালকরা রয়েছেন, এই মুহূর্তে সড়কে অবস্থান করছেন। সেখানে আমরা আবারও যেতে চাই, সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শোয়েব রহমান। শোয়েব, মূলত কি নিয়ে সেখানে সংঘর্ষ, এই মুহূর্তের অবস্থা কি এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন সেখানে? সাজিদ, মূলত সন্ধ্যার দিকে চট্টগ্রামের যে ডিসি পার্ক রয়েছে, সেই ডিসি পার্ক সংলগ্ন ফৌজদারহাট চট্টগ্রাম বন্দর যে লিংক রোড, সেই লিংক রোডে একটি প্রাইম মুভার সেখানকার ডিসি পার্কের পার্কিংয়ের সঙ্গে যারা ব্যবস্থাপনা জড়িত তারা সেটিকে থামার জন্য নির্দেশনা দেন, কিন্তু সেটি থামতে কিছুটা বিলম্ব করা, সেখানে চালকের সঙ্গে পার্কের ব্যবস্থাপনার দায়িত্বে যারা রয়েছেন তাদের সাথে কথা কাটাকাটি হয় এবং এক পর্যায়ে সেই চালককে ডিসি পার্কের ভেতরে নিয়ে নির্যাতন করা হয় বা মারধর করা হয় বলে তারা দাবি করছেন। এবং সেই তার প্রেক্ষিতে সেখানে চালককে উদ্ধার করতে গেলে যারা যান তাদের সাথেও সেখানে দুর্ব্যবহার এবং তাদেরকে মারতে উদ্যত হন বলে প্রাইম মুভার চালকরা অভিযোগ করেছেন। এবং সেটির পরে
পরেই কিন্তু মূলত যেই চালককে আটকে রাখা হয় তাকে উদ্ধার করতে আরও 20 থেকে 30 জন প্রাইম মুভার চালক পরবর্তীতে সেখানে যান এবং সেখানে কিন্তু পরবর্তীতে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটে এবং আমরা সেখানে দেখেছি যে ডিসি পার্কের যে মূল ফটকটি রয়েছে সেই মূল ফটক ভেঙে কিন্তু চালকরা ভেতরে প্রবেশ করেন এবং সেখানে বেশ কিছু দোকানপাট তারা ভাঙচুর করেন। সেখানকার টিকিট যেই ঘরটি রয়েছে সেই ঘরটিও ভাঙচুর করা হয় এবং পরবর্তীতে সেখানকার যারা ডিসি পার্কের ব্যবস্থাপনার সঙ্গে যারা জড়িত ছিলেন এবং সেই সাথে দোকানের মালিক শ্রমিক যারা ছিলেন এবং একই সাথে নিরাপত্তার দায়িত্বে যারা নিয়োজিত ছিলেন তারাও কিন্তু চালকদের সঙ্গে পাল্টা হামলা করে এবং সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। বিশেষ করে চালকরা বলছেন তাদের বেশ কয়েকজন আহত হয়েছেন, তাদেরকে রক্তাক্ত করা হয়েছে, লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে আহত করা হয়েছে এবং সেই ঘটনার প্রতিবাদে কিন্তু সন্ধ্যার পরপরই চট্টগ্রাম বন্দর থেকে যে সকল প্রাইম মুভার চলাচল করে সেগুলোর চলাচল তারা বন্ধ করে দেন এবং তারা সড়কে অবস্থান নেন এবং সড়কে অবস্থান নিয়ে কিন্তু সব ধরনের যানবাহন চলাচল এই যে চট্টগ্রামের যে প্রধান সড়কটি রয়েছে ইপিজেড থেকে শুরু করে চট্টগ্রামের শহরের ভেতরকার যে সড়কটি রয়েছে সেই সড়কটিতে তারা অবস্থান নেন এবং সেখানকার যানবাহন চলাচল বন্ধ করে দেন এবং সেই বন্ধ করে দেওয়ার পরেই কিন্তু মূলত এই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং দেখতে পাচ্ছেন যে সড়কের মধ্যে যারা শ্রমিকরা রয়েছেন তারা অবস্থান নিয়েছেন এবং অবস্থান নিয়ে কিন্তু তারা বিক্ষোভ করছেন। তারা বলছেন তাদের যে শ্রমিকরা আহত হয়েছেন সেই আহত শ্রমিকদের সুচিকিৎসা এবং সেই সাথে এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের বিচার না করা পর্যন্ত তারা কিন্তু সড়কে অবস্থান নিয়ে থাকবেন এবং তারা কোনো ধরনের যানবাহন অর্থাৎ প্রাইম মুভার চলাচল করবেন না বলে কিন্তু জানিয়েছেন এবং একই সাথে তারা এটিও বলছেন যে ডিসি পার্কের কারণে মূলত সড়কটিতে দীর্ঘক্ষণ যানজট লেগে থাকে, সেই যানজটগুলোর কারণে কিন্তু তাদেরকে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয় এবং সেই কারণে তারা ডিসি পার্কটির যে ফুল উৎসব সেটিও কিন্তু বন্ধের দাবি জানিয়েছেন। অন্যদিকে দুই পক্ষের সংঘর্ষের পরে আমরা দেখেছি যে প্রশাসনের যারা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন সেই সাথে জেলা প্রশাসনের যে কর্মকর্তারা রয়েছেন তারাও কিন্তু ঘটনাস্থল অর্থাৎ ডিসি পার্ক পরিদর্শন করেন এবং সেখানে তারা অবস্থান পরবর্তীতে সেখানে সেনাবাহিনীর সদস্যরাও আসেন এবং সেখানকার পরিবেশ শান্ত রয়েছে। কিন্তু বর্তমানে আমরা যদি বলি যে এই জায়গাটিতে চট্টগ্রাম কাস্টমসের পাশের যেই সিপিআর গেট রয়েছে সেই সিপিআর গেটের সামনেই মূলত শ্রমিকরা অবস্থান নিয়েছেন এবং সেখানে অবস্থান নিয়ে তারা কিন্তু সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছেন। আপনি দেখতে পাচ্ছেন যে যানবাহনগুলো এখানে আটকা পড়েছে সেগুলো দীর্ঘক্ষণ কিন্তু এখানে আটকা পড়েছে এবং সেই সাথে কিছু সাধারণ মানুষ যারা এই মুহূর্তে আসলে কর্ম থেকে বা নিজের কাজ থেকে ফেরত আসছেন তারাও কিন্তু বিপাকে পড়েছেন এবং তারা কিন্তু হেঁটেই গন্তব্যে যাচ্ছেন এবং হেঁটে গন্তব্য যাচ্ছেন। তবে শ্রমিকরা যেটি বলছেন যে তাদের যে দাবি রয়েছে সেই দাবি পূরণ না হওয়া পর্যন্ত মূলত তারা তাদের কর্মবিরতি কিংবা সড়কের যে অবস্থান সেই অবস্থান কিন্তু তারা সরিয়ে নেবেন না বলে কিন্তু তারা জানিয়েছেন এবং এখন পর্যন্ত শ্রমিকরা সড়কে অবস্থান করছেন। এখানে তারা অবরোধ করে রেখেছেন, সড়কে গাছের ডালপালা ফেলেছেন এবং সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছেন এবং আমরা দেখেছি যে সড়কে যেই বাস আড়াআড়িভাবে রেখে সেখানে কিন্তু তারা যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছেন। তো আমরা এখানে শ্রমিকদের সাথে কথা বলেছি, শ্রমিক নেতৃবৃন্দের সাথে কথা বলেছি, তারা বলছেন যে প্রশাসনের সাথে তাদের যোগাযোগ চলছে, তারা চেষ্টা করছেন বিষয়টিকে সমাধানের জন্য নিয়ে আসতে এবং এই যেহেতু এই প্রাইম মুভার চালকরাই কিন্তু আমদানিকৃত এবং রপ্তানির পণ্য পরিবহন করে থাকেন সারা দেশে, তাই এটি কিন্তু যদি বন্ধ থাকে সেক্ষেত্রে দেশের অর্থনীতিতেও কিন্তু একটি প্রভাব পড়ে। সেই জায়গা থেকে প্রশাসনরাও চেষ্টা করছেন যত দ্রুত সম্ভব যারা শ্রমিকরা রয়েছেন তাদের সাথে কথা বলে, নেতৃবৃন্দের সাথে কথা বলে বিষয়টি সমাধানের জন্য তারা কিন্তু চেষ্টা করছেন। তো চট্টগ্রামে ডিসি পার্কে সংঘটিত সংঘর্ষ এবং তার প্রেক্ষিতে চট্টগ্রামের বন্দরের প্রাইম মুভার চালকদের কর্মবিরতি এবং সড়ক অবরোধের এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। চট্টগ্রামের ডিসি পার্কে যে সড়ক অবরোধের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী শোয়েব রহমান। সংস্কারের কথা বলে ধোঁয়াশা সৃষ্টি না করে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ দেখতে চায় দেশের জনগণ। নির্বাচন না হলে জনগণের মাঝে আতঙ্ক তৈরি হবে বলে মনে করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। মঙ্গলবার সকালে চন্দ্রিমা উদ্যানে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের সমাধিতে মানিকগঞ্জ জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির সঙ্গে শ্রদ্ধা নিবেদন করে কথা বলেন তিনি। দেশের সমস্যা সমাধানে রাজনৈতিক দলগুলোর নেতৃত্বে দ্রুত নির্বাচন দরকার বলে মন্তব্য করেন তিনি আরও বলেন, জ্বালানি সহ নিত্যপণ্যের দাম বাড়ানো অন্তর্বর্তী সরকারের গণবিরোধী সিদ্ধান্ত। আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কিনা তা জাতীয় সিদ্ধান্তের ব্যাপার বলেও মন্তব্য করেন রিজভী। সংস্কারের নাম দিয়ে তৈরি করা, কি বলে যে এই করব, ধোঁয়াশা তৈরি করে জনগণের দৃষ্টিকে ঝাপসা করা যাবে না। বিএনপির পক্ষ থেকে বারবার বলা হয়েছে সংস্কার আপনারা করুন, কিন্তু কথা হলো সংস্কারের নাম দিয়ে আরও গণতন্ত্রের
যে কাজগুলো রয়েছে গণতন্ত্রকে মজবুত শক্তিশালী করার জন্য। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে গণতন্ত্র মানেই হচ্ছে জনগণের শক্তি, জনগণের ক্ষমতা। স্বাস্থ্য খাতে পরিবর্তনের জন্য স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার প্রস্তাবনা দিয়েছে বিএনপি। মঙ্গলবার দলের গুলশান কার্যালয়ে বিএনপির স্বাস্থ্য সংস্কার কমিশনের সংবাদ সম্মেলনে এই প্রস্তাবনা দেন দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। এ সময় স্বাস্থ্য খাতে আওয়ামী লীগ সরকারের অনিয়ম ও দুর্নীতি তুলে ধরেন বিএনপির স্বাস্থ্য সংস্কার কমিশনের সদস্যরা। ক্ষমতায় গেলে এই প্রস্তাবনা বাস্তবায়নের আশ্বাস দেন খন্দকার মোশাররফ। বলেন, রোগীদের বিদেশে যাওয়ার প্রবণতা কমাতে হলে দেশের চিকিৎসার মান বাড়াতে হবে। আমাদের রোগীরা যে বিদেশে যায় এটাকে নিরুৎসাহিত করতে হলে আমাদের এখানে মান আমাদেরকে বাড়াতে হবে। শিক্ষাক্ষেত্রে উন্নত মানের এখানে চিকিৎসক তৈরি করতে হবে, উন্নত মানের নার্স প্রতিষ্ঠান আমাদের তৈরি করতে হবে। এগুলো করার জন্য আমাদের কিন্তু মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদীতে আমাদের এখানে প্রস্তাব আছে এবং আমাদেরকে যদি জনগণ সুযোগ দেয় এই প্রস্তাব অনুযায়ী আমরা এটা বাস্তবায়ন করব। নারীদেরকে রেশন কার্ড দেয়া সহ দেশ থেকে পাচার হওয়ার সব টাকা দেশে ফেরাতে উদ্যোগ গ্রহণ করতে হবে, একথা বলেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। মঙ্গলবার বিকেলে রাজধানীর যাত্রাবাড়ী থানা ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আয়োজনে রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা ও জনসম্পৃক্তি শীর্ষক কর্মশালায় তিনি কথা বলেন। এ সময় দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপির 31 দফা পাঠ করে শোনানো হয়। এ সময় বিএনপি নেতাকর্মীদের 31 দফা জনমানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার আহ্বান জানানো হয়। ইশরাক হোসেন বলেন, একই সাথে দেশের স্বার্থে বিএনপি 31 দফা বাস্তবায়ন করবে বলে মন্তব্য করেন। এছাড়াও কর্মশালায় 31 দফার শিক্ষা, স্বাস্থ্য, প্রবাসী ও আর্থিক খাত সংস্কার কিভাবে করা হবে সে বিষয়ে আলোচনা করেন দলের নেতারা। প্রান্তিক পর্যায়ে যে সকল দরিদ্র পরিবারগুলো রয়েছে তাদেরকে একটি করে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। এই ফ্যামিলি কার্ড অনেকটা রেশন কার্ডের মতো বলা যেতে পারে। সেখানে রাষ্ট্রের পক্ষ থেকে প্রতি মাসে একটা বরাদ্দ থাকবে চাল, ডাল, তেল বা অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় করার জন্য আর্থিক বরাদ্দ থাকতে পারে। সকল কর্মক্ষেত্রে নারীদের আরও পার্টিসিপেশন অর্থাৎ নারীদের অংশগ্রহণ আরও বাড়ানোর জন্যে যে সকল নীতিমালা নেওয়া প্রয়োজন সেই সকল নীতিমালা আগামী দিনে নেওয়া হবে, সেটি ওই 31 দফায় উল্লেখ করা হয়েছে। গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির 31 দফা সংস্কার প্রস্তাবই যথেষ্ট বলে মন্তব্য করেছেন মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। মঙ্গলবার বিমানবন্দরের কাওলা এলাকায় 31 দফা নিয়ে এক কর্মশালায় তিনি এসব কথা বলেন। রাষ্ট্র সংস্কারে বিএনপির 31 দফা জনগণ গ্রহণ করেছে, যা বাস্তবায়ন হলে বাংলাদেশের মানুষের প্রত্যাশা পূরণ হবে। ক্ষমতায় গেলে মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি। স্বৈরাচার শেখ হাসিনার সরকার বাংলাদেশের রাষ্ট্র কাঠামোকে ব্যবহার করে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে। সেই ধ্বংসস্তূপ রাষ্ট্র কাঠামোকে পুনর্গঠন করার জন্য আমাদের এই 31 দফা কর্মসূচি, 31 দফার এই সংস্কারের কার্যক্রম, যাতে বাংলাদেশের সেই ধ্বংসস্তূপ রাষ্ট্র প্রতিষ্ঠানগুলোকে পুনর্গঠন করে আমরা যাতে নতুন ভাবে ঢেলে সাজাতে পারি। 49,70,388 জন নতুন ভোটার নিবন্ধনের জন্য তথ্য দিয়েছেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সচিব। এছাড়া ভোটার তালিকা থেকে বাদ পড়ছে প্রায় 15.5 লাখ। ভোটারদের তথ্য ডাটাবেজে সংরক্ষণ করা হচ্ছে। সোমবার শেষ হয়েছে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের তথ্য সংগ্রহ কর্মসূচি। মঙ্গলবার ইসি সচিবালয়ে গণমাধ্যমকে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানান নির্বাচন কমিশন সচিব। তিনি জানান, ভোটারদের তথ্য ডাটাবেজে সংরক্ষণ করা হচ্ছে। এবার ভোটার বৃদ্ধির হার 2.44%, নতুন ভোটার 1.45 হারে বেড়েছে এবং মোট বৃদ্ধির হার 3.9%। তবে মৃত ভোটার বাদ পড়েছে 15,23,000। যারা এই প্রক্রিয়ায় বাদ পড়েছেন তারা স্থানীয়ভাবে সরাসরি রেজিস্ট্রেশন বা ইসিতে ও অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে অন্তর্ভুক্ত হতে পারবেন বলে জানিয়েছে ইসি সচিব। নতুন ভোটার নিবন্ধন হয়েছেন 1.46, মোট বৃদ্ধির হার সেক্ষেত্রে 3.9%।
9%। আর মৃত ভোটার কর্তনের হার এটা 1.77। এখন ব্যাপার হচ্ছে যে এই ডেটাটা আমরা রেগুলার আপডেট করছি। এখন আমি এই পয়েন্ট ইন টাইমে দাঁড়িয়ে ডাটা বলছি, আগামীকালকে আসলে এই ডেটাটা চেঞ্জ হবে। গাইড বই ছাপানোর অভিযোগে একজনকে 6 দিনের কারাদণ্ড দিয়েছে ঢাকা জেলা প্রশাসনের মোবাইল কোর্ট। এ সময় জব্দ করা হয়েছে 4000-এর বেশি সহায়ক বই। মঙ্গলবার ঢাকার মাতুয়াইলের 2টি জায়গায় অভিযান চালায় ঢাকা জেলা প্রশাসন। অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শোয়েব সাত-ইল ইভান। সঙ্গে ছিলেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা। অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জানান, গ্রেপ্তার ব্যক্তি সরকারের নির্দেশ অমান্য করে সহায়ক বই বাঁধাই ও মুদ্রণের কাজ করছিল। জানান, শিক্ষার্থীদের হাতে পাঠ্য বই সময় মতো পৌঁছানোর উদ্দেশ্যে সরকার গেল ডিসেম্বরে সংশ্লিষ্ট সকলকে সহায়ক বই মুদ্রণ, বাঁধাই ও সরবরাহ বন্ধ রাখার আদেশ দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল। SM বুক বাইন্ডিং, সেখানে আমরা 4170 কপি সহায়ক বই জব্দ করেছি এবং হামজা প্রিন্টিং প্রেস, আমরা এখানে এসে যেটি দেখতে পারলাম যে এখানে ইতোমধ্যে সহায়ক বই প্রিন্ট হচ্ছিল। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে প্রিন্ট হচ্ছিল। আমরা সেই জন্য এই হামজা প্রিন্টিং প্রেসের যিনি স্বত্বাধিকারী আছেন তাকে 7 দিনের কারাদণ্ড এবং 200 টাকা জরিমানা করা হয়েছে এবং 200 টাকা অনাদায়ে তাকে আরও 1 দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের অনলাইন প্রচারণার সবচেয়ে বড় মাধ্যম সিআরআইয়ের 35 কোটি 21 লাখ টাকার এফডিআর-এর তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন। মঙ্গলবার দুপুরে নিয়মিত ব্রিফিংয়ে তথ্য জানিয়েছে সংস্থাটি। মঙ্গলবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে অভিযান চালায় দুদকের একটি দল। বিভিন্ন ব্যাংক, ব্যক্তি ও প্রতিষ্ঠান থেকে অর্থ সংগ্রহ করে সিআরআই চলার কথা থাকলেও এতে কোনোভাবে রাষ্ট্রীয় অর্থ ব্যয় হয়েছে কিনা সেটি তদন্ত করার কথা জানায় সংস্থাটি। যদিও এদিন ধানমন্ডির 6-এর সিআরআইয়ের অফিস খুঁজে পায়নি দুদকের দল। পরে প্রেস ব্রিফিংয়ে মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন জানান, সিআরআইয়ের প্রায় 35 কোটি টাকার এফডিআরটি করা হয়েছিল আইএফআইসি ব্যাংকে। ব্রিফিংয়ে আরও জানানো হয়, আগারগাঁও পাসপোর্ট ও ইমিগ্রেশন অফিসের সাবেক পরিচালক আব্দুল আল মামুনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের মামলায় চার্জশিট দাখিলেরও অনুমোদন দিয়েছে প্রতিষ্ঠানটি। আইএফআইসি ব্যাংকে সিআরআই নামক প্রতিষ্ঠানটির নামে একটি 35 কোটি 21 লক্ষ টাকার এফডিআর রয়েছে। এই সংক্রান্তে বিভিন্ন ব্যাংক থেকে আরও তথ্যাদি সংগ্রহ করা হচ্ছে। এই বিষয়ে এনফোর্সমেন্ট অভিযানের প্রতিবেদন প্রাপ্তি সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও একুশে টেলিভিশনের চেয়ারম্যান আব্দুস সালাম সহ 4 জনের বিরুদ্ধে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলা বাতিল করে রায় প্রকাশ করেছেন হাইকোর্ট। মঙ্গলবার 4 ফেব্রুয়ারি বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ 11 পৃষ্ঠার এই রায় প্রকাশ করেছেন। এর আগে গত 31 অক্টোবর তারেক রহমান, আব্দুস সালাম সহ 4 জনের বিরুদ্ধে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলার কার্যক্রম বাতিল করে তাদের খালাস দেন হাইকোর্ট। অন্য 2 জন হলেন একুশে টেলিভিশনের সাবেক প্রধান প্রতিবেদক মাহাতির ফারুকী খান ও সিনিয়র প্রতিবেদক কনক সারওয়ার। 2017 সালে এই মামলায় অভিযোগ গঠন করেন আদালত। 2015 সালের 5 জানুয়ারি লন্ডন থেকে তারেক রহমানের দেয়া বক্তব্য একুশে টিভি সরাসরি সম্প্রচার করলে পরদিন তারেক রহমান ও আব্দুস সালামের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি চায় তেজগাঁও থানা পুলিশ। তদন্ত শেষে গত বছর 6 সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দেয় পুলিশের গোয়েন্দা পরিদর্শক এমদাদুল হক। সেখানে তারেক রহমান ও আব্দুস সালামের সঙ্গে মাহাতির ফারুকী ও কনক সারোয়ারকে আসামি করা হয়। ফেসিস্ট রেজিমের শিকার হয়ে বিভিন্ন ধরনের মিথ্যা মামলায় আসামি হয়েছিলেন। সালাম সাহেব তিনিও দেশ থেকে বাধ্য হয়েছিলেন। পাশাপাশি আমরা জানি একুশে টেলিভিশনটা হাসিনা তার মদতপুষ্ট লোকজন দ্বারা দখল করে নেন। যাই হোক, আগে একটা রুল ইস্যু ছিল, সেই রুলটা শুনানির পরে মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন মামলাটা বাতিল করে দিয়েছেন, কারণ মামলায় কোনো ধরনের লিগ্যাল ইনগ্রিডিয়েন্টস ছিল না।
রাষ্ট্রদ্রোহ মামলায় বহিষ্কৃত ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে কেন জামিন দেওয়া হবে না তা জানতে রুল জারি করেছেন হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি আতোয়ার রহমান ও বিচারপতি মোহাম্মদ আলী রেজার দ্বৈত বেঞ্চ এ রুল জারি করেন। 2 সপ্তাহের মধ্যে রাষ্ট্রপক্ষকে রুলের জবাব দিতে বলা হয়েছে। এর আগে 2 জানুয়ারি চিন্ময় দাসের জামিন আবেদন নামঞ্জুর করেন চট্টগ্রামের মহানগর দায়রা জজ। গত 31 অক্টোবর তার বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহের মামলা হয়। এ মামলায় আরও 18 জনকে আসামি করা হয়। 25 নভেম্বর ঢাকায় গ্রেপ্তার করা হয় চিন্ময় দাসকে। পরদিন জামিন আবেদন করা হলে তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। চিন্ময় দাশগুপ্তকে চট্টগ্রাম আদালতে যেদিন হাজির করা হয়, তার সমর্থকরা সুপ্রিম কোর্টেরই একজন আইনজীবী সাইফুল ইসলামকে হত্যা করা হয়। সেই মামলাটি আজকে শুনানি হয়। শুনানি অংশে মহামান্য হাইকোর্ট 2 সপ্তাহের রুল প্রদান করেন, কেন তাকে জামিন দেওয়া না বলে রুল প্রদান করেন। বৈষম্য বিরোধী আন্দোলনে আবু সাইদ সহ অন্য শহীদদের নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে দায়ের করা মানহানির মামলায় সাময়িক বরখাস্ত সহকারী কমিশনার তাপসী তাবাসসুম উর্মির বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দিয়েছেন আদালত। এর মধ্য দিয়ে এই মামলায় তার আনুষ্ঠানিক বিচার শুরু হলো। মঙ্গলবার সকালে রাজধানীর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে অভিযুক্ত তাপসী ও মামলার বাদী আবু হানিফের উপস্থিতিতে শুনানি শুরু হয়। এ সময় উভয় পক্ষের শুনানি শেষে মানহানির মামলায় অভিযোগ গঠনের আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সেফাতুল্লাহ। আদালতের আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার কথা জানান আসামি পক্ষের আইনজীবী। আসামি পক্ষ বলার চেষ্টা করেছে যে যিনি আজকে বাদী হয়ে মামলা করেছেন তার এই মামলা করার লোকাস্ট্যান্ডাই নাই। আমরা বলেছি যেহেতু এই আবু সাইদ শুধু ব্যক্তি নয়, এই আন্দোলনের একটা সিম্বল। রাজনৈতিক প্রতিহিংসার কারণে শিবিরের বইগুলোকে জঙ্গি তকমা দিয়ে মেলায় স্টল বসাতে দেয়া হয়নি বলে অভিযোগ করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। বিকেলে অমর 21শে বইমেলায় ছাত্র শিবিরের প্রকাশনী ICS পাবলিকেশন পরিদর্শন শেষে তিনি একথা বলেন। প্রথমবার মেলায় স্টল পেয়ে নতুন পুরনো 1.5 শতাধিক বই নিয়ে এসেছে ছাত্র শিবির। সিপাহী বিপ্লব থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধ সহ 24-এর গণ অভ্যুত্থানের সঠিক ইতিহাস বইগুলোতে তুলে ধরা হয়েছে বলে দাবি শিবির সভাপতির। কিশোর কণ্ঠসহ শিবিরের বইগুলো পড়ার অভিযোগে স্কুল ছাত্রদেরও জঙ্গি হিসেবে জেল খাটতে হয়েছে বলেও জানান তিনি। বিগত সময়ে বইমেলায় যারা ইসলামী ভাবধারার অথবা ইসলামী মূল্যবোধের যে প্রকাশনীগুলো রয়েছে তাদেরকে বইমেলায় স্টল দেওয়া হতো না। 24-এর পরবর্তী বাংলাদেশে আমরা চাই যে সবাই তার চিন্তার স্বাধীনতা, সবাই তার মতের স্বাধীনতা, সবাই তার আদর্শের চর্চার স্বাধীনতা পাবে এবং সেই ধারা ধরেই বাংলাদেশ একটি নতুন মাত্রিকতা, নতুন একটি ডাইমেনশনে আমরা প্রবেশ করব ইনশাআল্লাহ। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের 8 শিক্ষার্থীকে আজীবনের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায় 25 জনের বিরুদ্ধে বিভিন্ন মেয়াদে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া 27 জনকে সতর্ক করা হয়েছে। জানা যায় বুয়েটের অর্ডিন্যান্সের বিভিন্ন ধারা ভঙ্গ করার অভিযোগ তদন্তে গঠিত কমিটি 41টি সভা শেষে উপাচার্যকে একটি প্রতিবেদন দেন। তাদের সুপারিশ অনুযায়ী শৃঙ্খলা কমিটি শাস্তিমূলক ব্যবস্থার সিদ্ধান্ত নিয়েছে। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে প্রায় 3,50,000 লিটার অবৈধ জ্বালানি তেলসহ পানামার পতাকাবাহী জাহাজ MV ডলফিন 19 সহ 2টি জাহাজকে আটক করেছে কোস্টগার্ড। পানামার জাহাজটি শুল্ক ফাঁকি দিয়ে ওটি ইউনিয়ন নামে বাংলাদেশি জাহাজ থেকে তেল সংগ্রহ করছিল। কোস্টগার্ড জানায় পানামার পতাকাবাহী MV ডলফিন জাহাজটির গতকাল মোংলা বন্দরে যাওয়ার কথা ছিল, কিন্তু সেটি বন্দরের বহির্নোঙরে অবৈধভাবে বাংলাদেশি জাহাজ থেকে তেল সংগ্রহ করে। তেল আদান প্রদানের কোনো কাগজপত্র দেখাতে পারেনি তারা। সাধারণত এভাবে জ্বালানি সংগ্রহ করলে সরকারকে রাজস্ব দিতে হয়। বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকির ঘটনায় পানামার জাহাজটিকে আটক করা হয়েছে। এ ঘটনায় আটক করা হয়েছে বাংলাদেশি জাহাজ ওটি ইউনিয়নের 9 জন নাবিককে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিল, শিক্ষার্থীদের উল্লাস। এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সেখানে আমাদের সহকর্মী হুমায়ুন কবির। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। হুমায়ুন, শিক্ষার্থীরা কি বলছেন এই মুহূর্তে? অবশেষে দিনভর নানা নাটকীয়তা এবং অবরোধ শেষে কিন্তু পোষ্য কোটা পুরোপুরিভাবে বাতিলের ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ এবং এই ঘোষণায় কিন্তু গোটা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করছেন। তারা কিন্তু বিসির ঘোষণার পরপরই মিছিল নিয়ে আসলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করা শুরু করেছে এবং আমি এই মুহূর্তে রয়েছি যেই জায়গাটিতে, এই জায়গাটিতে আসলে কিছুক্ষণ আগেও কিন্তু একটা থমথমে পরিবেশ বিরাজ করছিল। ভেতরের যেই বিসি ভবন সেটিতে কিন্তু বিসি সহ প্রশাসনের কর্মচারী যারা ছিলেন তাদেরকে কিন্তু অবরুদ্ধ করে রাখা হয়েছিল এবং এই ভবন থেকেই কিন্তু কিছুক্ষণ আগে আসলে ঘোষণা এসেছে যে পোষ্য কোটা পুরোপুরি বাতিল করা হয়েছে এবং এই পোষ্য কোটার যে দাবি আদায়ের জন্য কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শাখা কিন্তু প্রথমে অনশনে বসেছিলেন। গত পরশুদিন 19 ঘন্টা অনশন থাকার পর তাদেরকে কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আসলে তাদের অনশন ভাঙিয়েছিল সংস্কারের কথা বলে, কিন্তু সর্বশেষ কিন্তু সেই সংস্কারও আসলে শিক্ষার্থীদের দাবির মুখে ধোপে টিকেনি। সর্বশেষ কিন্তু শিক্ষার্থীদের যে চাওয়া যে বৈষম্য দূর করার জন্য বাংলাদেশে কয়েক হাজার মানুষ রক্ত দিয়েছে, সেই বৈষম্য বিশ্ববিদ্যালয়ে থাকবে না এমন প্রত্যাশায় কিন্তু তারা বিভিন্ন ধরনের আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন, অনশন চালিয়ে যাচ্ছিলেন। সবশেষ কিন্তু তাদের যে শিক্ষার্থীদের যে চাওয়া সেটির বাস্তবায়ন হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিন্তু সেই কোঠা প্রথা পুরোপুরি বাতিল করেছে। আমরা একজন শিক্ষার্থীর সাথে একটু কথা বলতে চাই যিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আসলে অনশনে বসেছিলেন। 19 ঘন্টা অনশন কিন্তু তিনিও অংশ হয়েছিলেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুরোধে কিন্তু তিনি সেই অনশন ভেঙেছিলেন। আজকে তাদের যেই প্রত্যাশা সেটির বাস্তবায়ন ঘটেছে, তার কেমন লাগছে একটু অনুভূতি জানতে চাই। অবশ্যই ভালো লাগছে। এই জিনিসটা এরকম যে আমরা গতকালকেও অনশনে ছিলাম, প্রথম দিন অনশন, তারপরের দিনও অনশনে থাকতে হয়েছে। প্রতিবার অনশনে থেকে আমরা এটাই ভাবছিলাম যে কবে কোটাটা আসলে বাতিল হবে, কিন্তু পরবর্তীতে এসে দেখা যায় আজকে যখন সাধারণ শিক্ষার্থীরাও এসে আমাদের ব্যানারে যুক্ত হন, ব্যানার বাদ দিয়ে তারা যখন সাধারণ শিক্ষার্থীর জায়গা থেকে আমাদের শিক্ষার্থীদের ওপর মোটামুটি বলা যায় যে তাদেরকে ফিজিক্যালি হার্ম করা হয়, ওই জায়গা থেকে সকলে নেমে আসার পরবর্তীতে সরাসরি আমরা হার্ডলাইনে চলে যাই যে আমাদের কোটা বাতিল করতে হবে এবং সেইটার প্রেক্ষিতে আমাদের প্রশাসন দেখা যায় যে আমাদের একটি শিক্ষার্থী বান্ধব তারা ফলাফল আমাদেরকে দিয়েছেন, কিন্তু আমরা খুব করে চাবো যে এই ফলাফলটা যেন ইমপ্লিমেন্ট হয় এবং সেটা যেন সাস্টেন করে। তো ওই জায়গা থেকে এটুকুই আমাদের অনুভূতি। আমরা আশা করি যে প্রশাসন এটাকে ধরে রাখতে পারবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা আরেকজন শিক্ষার্থীর কাছ থেকে জানবো যে তাদের যেই দীর্ঘ আন্দোলনের ফসল, তাদের যে কোঠা পোষ্য কোটা বাতিলের যে সিদ্ধান্ত তারা সেটি পেয়েছেন, আপনার অনুভূতি কি একটু জানতে চাই। আমার অনুভূতি আমি ভাষায় প্রকাশ করার মতো না। আমার কাছে মনে হয় যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আজকে পোষ্য কোটার কবর রচিত হয়েছে। এটি ছিল শিক্ষার্থীদের প্রাণের দাবি এবং আমরা দেখতে পাই যে বেশ অন্যান্য বিশ্ব যেমন রাজশাহী বিশ্ববিদ্যালয় কোটা প্রথা বাতিল হয়েছে এবং 24-এর গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা দেখতে পাই যে মেধাবীদের এবং কোটার পরিবর্তে মেধার যে জয় জয়কার সেটা আমরা দেখতে পাই এবং যারই ধারাবাহিকতায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গত পরশুদিন থেকে কোটার বিরুদ্ধে আন্দোলন শুরু করে এবং যার সাথে সঙ্গতি রেখে আজকে সকালে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা একটু যুক্ত হওয়ার চেষ্টা করব বিশ্ববিদ্যালয় প্রশাসন, প্রবিসি স্যার আসছেন। স্যার একটু আমরা লাইভে রয়েছি। স্যার একটু আজকে তো শিক্ষার্থীদের দাবির মুখে স্যার কোঠা কিন্তু পুরোপুরি বাতিল করা হয়েছে, সেটা আসলে আগামীকালকে আমরা জেনেছি বিশ্ববিদ্যালয় কর্মকর্তা কর্মচারী যারা রয়েছেন তারাও কিন্তু একটি কর্মসূচি রেখেছেন, কর্মবিরতি। তো সব মিলিয়ে আসলে প্রতিক্রিয়া কি হতে পারে? আপনারা জানেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নানান প্ল্যাটফর্মে তারা কোটা সংস্কার বা কোটা বাতিলের জন্য আন্দোলন করে আসছিল। আমরা গত দুদিন দেখেছেন যে এখানে অনশনে বসেছিল শিক্ষার্থীরা। আমরা প্রাথমিকভাবেই কোটা সংস্কার বিষয়ে কিছু সিদ্ধান্ত নিয়েছিলাম, অনেকগুলো রিফর্ম করেছিলাম এবং পরবর্তীতে শিক্ষার্থীরা আরও দাবি করে, সেগুলো আমরা রিফর্ম করেছি। তবে আজকে হচ্ছে যে একদল শিক্ষার্থী, তারা সবাই সাধারণ শিক্ষার্থী, তারা এসেছে এবং এখানে আপনারা জানেন যে কর্মকর্তা কর্মচারী এবং তারাও এখানে আন্দোলন করছিল, তারাও বিক্ষুব্ধ হয়েছে আমরা যে ঘোষণাটি দিয়েছিলাম গতকালকে। তো আমাদের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটিতে বিষয়গুলো নিয়ে যাওয়ার কথা ছিল,
তবে আজকে যে পরিস্থিতি, এটা আমরা সবার সাথে আলাপ করেছি, সবার সাথে আলোচনা করেছি, সকল অংশীদারদের সাথে আলোচনা করেই হচ্ছে যে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটি জরুরি সভায় পোষ্য কোটায় শিক্ষার্থী ভর্তির যে যেটি ছিল, প্রথা ছিল, সেটি বাতিল করেছে। এবং একই সাথে বিশ্ববিদ্যালয়ের যে কর্মকর্তা কর্মচারী শিক্ষক যারা আছেন তাদের প্রাতিষ্ঠানিক সুবিধাদি, প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক সুবিধাদি দেবার বিষয়টা বিবেচনা করবার জন্য একটা কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে। আচ্ছা স্যার, সব মিলিয়ে আগামীকাল যে শ্রমিক কর্মকর্তা কর্মচারীদের একটি কর্মবিরতি রয়েছে, সেটির বিষয়ে আসলে কোনো পরিকল্পনা? আমরা তাদের সাথে আলাপ করেছি এবং হচ্ছে যে তাদেরকে অনুরোধ করেছি, আমাদের ভর্তি পরীক্ষা আছে, তারা যদি কর্মবিরতিতে থাকেন তাহলে এটা বিশ্ববিদ্যালয়ের জন্য খুবই অসম্মানের হয়ে যাবে। সারা দেশ থেকে প্রস্তুতি নিয়ে ফেলেছেন অভিভাবকগণ, শিক্ষার্থীরা, ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। আমরা তাদেরকে অনুরোধ করেছি, তাদের সাথেও কথা বলেছি এই পোষ্য কোটা বাতিলের বিষয়ে এবং একই সাথে প্রাতিষ্ঠানিক যে সুবিধাদি ঢাকা বিশ্ববিদ্যালয়, তারপরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, যে বিশ্ববিদ্যালয়গুলো 1973 দেশ দ্বারা পরিচালিত, যে কমিটিটি হয়েছে সেই কমিটিটি এই বিষয়গুলো বিবেচনা করবে। তো আমরা তাদেরকে অনুরোধ করেছি, আমরা আশা করছি যে বৃহত্তর স্বার্থে যে কর্মবিরতির সিদ্ধান্ত নিয়েছেন তারা সেটা প্রত্যাহার করবেন। অসংখ্য ধন্যবাদ স্যার। দর্শক, কথা বলছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রভিসি প্রশাসন, তিনি আসলে তার প্রতিক্রিয়া ব্যক্ত করছিলেন। আমরা আরেকজন শিক্ষার্থীর সাথে একটু যুক্ত হতে চাই। আসলে আপনি তো বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী, অনেক আন্দোলন সংগ্রামের পরে কিন্তু যেই কাঙ্ক্ষিত যেই আন্দোলনের লক্ষ্য, সেটির বাস্তবায়ন ঘটেছে, আপনার অনুভূতি জানতে চাই। আমার অনুভূতি বর্তমানে ভালো, কিন্তু আসলে এখানে এখনো ভাবনার কিছু বিষয় রয়ে গেছে। যেমন হচ্ছে গিয়ে বলা হইলো যে কোটা বাতিল হয়েছে, পোষ্য কোটা বাতিল হয়েছে, কিন্তু আসলে এখনো যে জিনিসটা রয়ে গেছে সেটা হচ্ছে যে প্রাতিষ্ঠানিক সুবিধা। আসলে এই প্রাতিষ্ঠানিক সুবিধা বৃদ্ধি আসলে কোন দিকে যায় এবং সেই জিনিসটা আসলে কোন দিকে অবস্থান নিবে, সেই জায়গাটা আসলে একটা প্রশ্নের জায়গা রেখে যায়। হ্যাঁ, কারণ কোটা বাতিলের যে জায়গাটা ছিল সেই জায়গাটা যখন পূরণ হয় এবং এই জায়গায় প্রাতিষ্ঠানিক সুবিধা বলতে কর্মকর্তা কর্মচারী লেভেলে আর কোন ধরনের সুযোগ সুবিধা আছে সেটা কিন্তু এখনো পরিষ্কার করা হয় নাই। সো এই জায়গাটা আমার মনে হয় যে সাধারণ শিক্ষার্থী মহলে আরো ভাবনার জায়গা রেখে গেছে এবং পাশাপাশি সাধারণ শিক্ষার্থীদের মধ্যে এই আনন্দের উল্লাসটা আসলে দরকার ছিল। কারণ হচ্ছে প্রত্যেকটা শিক্ষার্থীর আসলে নিজ যোগ্যতা প্রমাণের যে সুযোগ, সেই জায়গাটা যেহেতু সমানভাবে অধিকারটা সুনিশ্চিত করা গেছে, সেই জায়গাটা থেকে আমার কাছে মনে হয় যে এই যৌক্তিক দাবি আসলে সমর্থনের পক্ষেই থাকে। ঠিক আছে, ধন্যবাদ। দর্শক, কথা বলছিলেন একজন শিক্ষার্থী, তারা আসলে উচ্ছ্বসিত, উদ্বেলিত। যে সিদ্ধান্ত এসেছে আসলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যের সাথে আসলে একেবারেই মিলে যায়। এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলছেন তারা আসলে যে কোনো আন্দোলন সংগ্রাম করেছেন, সেটির ফসল কিন্তু আসলে ঘরে নিয়েই কিন্তু তারা ঘরে ফিরেছেন। আজকের ক্ষেত্রেও, এই আন্দোলনের ক্ষেত্রেও তেমন কোনো ব্যত্যয় ঘটেনি। শিক্ষার্থীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যেই কোঠা পরিপূর্ণরূপে বন্ধের যে বাতিলের যেই একটা ইচ্ছে নিয়ে তারা অনশনে নেমেছিলেন, সেটির কিন্তু পরিপূর্ণ বাস্তবায়ন ঘটেছে। এবং শিক্ষার্থীরা বলছেন ভবিষ্যতেও আসলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাড়া বাংলাদেশের কোথাও আসলে কোনো বৈষম্য থাকবে না, কোনো কোঠা থাকবে না, এরকম প্রত্যাশার কথাই কিন্তু শিক্ষকরা বলছেন। একটু যদি জানিয়ে রাখি আপনাকে, আসলে এই কোঠা প্রথা বাতিলের জন্য কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শাখার নেতৃত্বে মূলত অনশনে বসা হয়েছিল। তারপর কিন্তু একটি সংস্কারের কথা বলা হয়েছিল, যেখানে আগে 152 জন ভর্তি হওয়ার সুযোগ ছিল 38টি ডিপার্টমেন্টে, প্রতিটি ডিপার্টমেন্টে বিভাগে 4 জন করে ভর্তি হওয়ার সুযোগ ছিল পোষ্য কোটায়। এবং তখনকার নিয়ম অনুযায়ী কিন্তু 152 জন ভর্তি হওয়ার সুযোগ থাকলেও নতুন সংস্কার প্রথায় কিন্তু 40 জনের সুযোগ ছিল। কিন্তু সেই সুযোগটিও আসলে কর্মকর্তা কর্মচারীদের আন্দোলনের ফলে এবং একজন শিক্ষার্থীর সাথে অশুভ আচরণের ফলে কিন্তু সেই সুযোগটি থেকেও কিন্তু তারা আসলে পোষ্য কোঠা যাদের দাবিদার, তারা কিন্তু সেটি থেকে বঞ্চিত হয়েছেন। এবং সবশেষ আসলে এক দফা দাবিতে কিন্তু আজকে দিনভর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় উত্তাল ছিল। এবং সবশেষ কিন্তু প্রভিসি, ভিসি এবং প্রশাসনিক কর্মকর্তাদের দীর্ঘ 7-8 ঘন্টা রুদ্ধশ্বাস বৈঠকের পর কিন্তু সিদ্ধান্ত আসে পোষ্য কোটা পুরোপুরি বাতিল করা হয়েছে এবং শিক্ষার্থীদের মধ্যে ফিরে এসেছে উচ্ছ্বাস। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পোষ্য কোটা বাতিলের সর্বশেষ নিয়ে আমার কাছে এই ছিল বিস্তারিত। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যুক্ত ছিলেন আমাদের সহকর্মী হুমায়ুন কবির।
চলতি বছরের মধ্যে জাতীয় ক্যান্সার হাসপাতালে 4টি রেডিওথেরাপি মেশিন চালু করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ সাইদুর রহমান। মঙ্গলবার সকালে মহাখালীর জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটে বিশ্ব ক্যান্সার দিবসের আলোচনা সভায় এ তথ্য জানান তিনি। একই সাথে ক্যান্সার হাসপাতাল সহ অন্যান্য হাসপাতালগুলোতেও রোগীদের জন্য দরকারি যন্ত্রপাতি দ্রুত আমদানি করা হবে বলে উল্লেখ করেন তিনি। এ সময় ক্যান্সার বিষয়ক গবেষণা বাড়িয়ে তা বৃহৎ প্রয়োগের আহ্বান জানিয়ে সরকারের সহায়তা অব্যাহত থাকার আশ্বাস দেন তিনি। বলেন, ক্যান্সার চিকিৎসায় রোগীদের বিদেশ যাওয়ার আগ্রহ কমানোর বিষয়ে কাজ করা হবে। এর আগে তিনি উদ্বোধন করেন অনলাইন টিকিট কার্যক্রম, যার মাধ্যমে ঘরে বসেই টিকিট কাটতে পারবেন ক্যান্সার রোগীরা। বাংলাদেশের জন্য যে সকল ক্যান্সারের ক্ষেত্রে রেডিওথেরাপি প্রযোজ্য সেগুলোর ক্ষেত্রে রাষ্ট্রীয় উদ্যোগ খুবই জরুরি। এখানে আসলে বেসরকারি উদ্যোগ অনেক বেশি ব্যয়বহুল এবং খুব বেশি দেখাও যাবে না আসলে ভবিষ্যতে। অতএব আমরা পর্যায়ক্রমে এই হাসপাতালের রেডিওথেরাপি কার্যক্রমের সম্প্রসারণ ঘটবে বলে আমরা আশা করছি। এই বছরের মধ্যেই 25 সালেই অন্তত 4টি মেশিন কার্যকর হবে বলে আমরা আশা করি। সিটি গ্রুপের কনসার্ন প্রতিষ্ঠান রূপসী ফুডস লিমিটেড বাজারে নিয়ে এসেছে টুটি টুইস্ট নামে একটি ভিন্ন স্বাদের চুইংগাম। ইউরোপের প্রযুক্তি, রেসিপি ও উপাদানে আন্তর্জাতিক মান বজায় রেখে তৈরি করা হচ্ছে এই চুইংগাম। রাজধানীর ফর্টিস ডাউনটাউন রিসোর্টে কনফেকশনারি সেলস কনফারেন্সে টুটি টুইস্ট বাজারে আনা হয়েছে। এ সময় বক্তারা বলেন, ডে লং ফ্রেশনেস আর দারুণ কুলনেসে ভরপুর এই চুইংগামটি বাজারে আসার পর গ্রাহকের মন জয় করবে। এর আগে রূপসী ফুডস জেলি, ক্যান্ডি, জেলফি সহ মোট 8টি ক্যান্ডি ও চুইংগাম বাজারে এনে গ্রাহকের মন জয় করেছে বলেও জানান উপস্থিত বক্তারা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিটি গ্রুপের প্ল্যানিং ও বিজনেস ডেভেলপমেন্ট ডিরেক্টর মোহাম্মদ ইমরান উদ্দিন, রূপসী ফুডসের ডিরেক্টর আবু জাফর মোহাম্মদ নাইম সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। চট্টগ্রামের 5 লাশ এলাকায় দিনে দুপুরে ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালকের ভবনে ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় আকাশ ও সাব্বির নামে 2 জনকে আটক করেছে পুলিশ। এদিকে ডাকাতদের ছুরিকাঘাতে ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক লোকমান হাকিম গুরুতর আহত হয়েছেন। তিনি শীর্ষস্থানীয় ব্যবসায়ী আবুল খায়েরের মেয়ের জামাতা। পুলিশ জানায়, মঙ্গলবার দুপুর 12:15টার দিকে আকাশসহ আরও 2 জন ভবনে ঢুকে লোকমান হোসেনকে জিম্মি করে। এক পর্যায়ে চিৎকার চেঁচামেচি শুনে 999 নম্বরে ফোন করেন স্থানীয়রা। খবর পেয়ে প্রথমে বাড়িটি ঘিরে রাখে পুলিশ, পরে বাড়ির ভেতরে অভিযান চালিয়ে 2 জনকে আটক করা হয়। আটককৃত আকাশ লোকমান হোসেনের বাড়িতে দীর্ঘদিন কেয়ারটেকার হিসেবে কর্মরত ছিলেন। 1 বছর আগে তাকে চাকরিচ্যুত করায় তিনি ডাকাতির পরিকল্পনা করেন বলে ধারণা পুলিশের। আমি শুনছি যে উনি আর এখানে ছেলে যেটা ছিল ওনার পাশে, ওনার সবসময় দেখতো, ও নাকি ওইটা কাজটা করছে। আকাশ নাম। এদের 1 বছর পূর্বে এদেরকে এখান থেকে চাকরিচ্যুত করা হয়েছে। এরা তো জানে এখানে কোথায় কি আছে। ও বাথরুমে ভিকটিমকে আপনার হোস্টেজ করে রাখছিল, তো তখন ওই ভিকটিমকে উদ্ধার আর ওই যে ওকে গ্রেফতার করার জন্য আমরা স্টান গ্রেনেড যেটাকে বলে স্টান গ্রেনেড পাস করছি। আমরা একটা দরজা ভেঙে মোটামুটি তাদের বেডরুমে ঢুকি, দেখি যে ওখানে মোটামুটি রক্তপাত হয়েছে। পরে এরা আবার বাথরুমে ঢুকে যায়। এরা কিন্তু এখানে আগে কর্মচারী ছিল, এখন নেই। 1 বছর আগে এখান থেকে ছাঁটাই করা হয়েছে। আমার কাছে মনে হচ্ছে এখান থেকে যে তারা কাজ করে না, ভালো মতো ছাঁটাই করা হয়েছে, এই যেতেই মনে হয় এই কাজটা করছে তারা। আন্তর্জাতিক প্রসঙ্গ, চীনের ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটকে আগ্রহ বাড়ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। নির্বাহী আদেশে গঠিত যুক্তরাষ্ট্রের নতুন তহবিল থেকে অর্থ ব্যয় করে কিনে নেওয়া হতে পারে ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক। সোমবার নির্বাহী আদেশে সরকারি একটি তহবিল গঠনের নির্দেশ দেন তিনি। যদি এই তহবিল গঠন করা সম্ভব হয়, যুক্তরাষ্ট্রসহ মধ্যপ্রাচ্য আর এশিয়ার অনেক দেশ এই ধরনের তহবিল চালু করে সরাসরি ডলারে বিনিয়োগ করতে পারবে। মার্কিন বাণিজ্য অধিদপ্তর 90 দিনের মধ্যে এই তহবিলের একটি পরিকল্পনা দেবে, যেখানে থাকবে তহবিলের অর্থের সংস্থান, বিনিয়োগের কৌশল আর তার ব্যবহারে সরকারি কাঠামো। তবে যুক্তরাষ্ট্র যেহেতু বাণিজ্য ঘাটতিতে আছে, কংগ্রেসের এই প্রস্তাবের অনুমোদন দেয়া নিয়ে রয়েছে সংশয়। বাংলাদেশের জার্সিতে অভিষেকের আগে ঢাকায় আসতে চান হামজা চৌধুরী।
হামজার নতুন ক্লাবের সাথে প্রাথমিক যোগাযোগ শুরু করেছে বাফুফে। সবকিছু ঠিক থাকলে ভক্তদের উপস্থিতিতে সংবর্ধনা পেতে পারেন হামজা। এছাড়া ফেব্রুয়ারির মাঝামাঝি আসবে ছেলে ও মেয়েদের নতুন কিট স্পন্সরের ঘোষণা। ট্রান্সফার হওয়ার পরে এই ক্লাবের সাথে আমাদের যোগাযোগ শুরু হচ্ছে রিগার্ডিং হিজ পসিবল অ্যারাইভাল ডেটস। সো আমাদের এখনো চূড়ান্ত কোনো কিছু হয় নাই, তবে অবশ্যই আমরা যদি ন্যূনতম উইন্ডোটা পাই সেখানে ডেফিনেটলি আমরা তাকে তার জন্য একটি সংবর্ধনার ব্যবস্থা করব। আমাদের ইচ্ছা আছে। উনি নিজে ঢাকায় আসতে চান, আগে এখান থেকে উনি যেতে চান টিমের সাথে। বাট এগেইন ইটস অল ডিপেন্ডস অন হিজ ক্লাব এবং ওনাদের অ্যাভেলেবিলিটি অ্যান্ড হোয়াট আর দ্য অপশনস উই উইল হ্যাভ। যারা কিট স্পন্সর আছে তারা বেশ কিছু ডিজাইন অপশন আমাদের দিয়েছে। অল স্টেক হোল্ডার্স থেকে ফিডব্যাক পেয়ে গেছি আমরা। প্রকিউরমেন্ট কমিটিতে এখন প্রস্তাবটা আসলে এখন আছে। দেন ইটস আপ টু প্রেসিডেন্ট অ্যান্ড হিজ অ্যাভেলেবিলিটি, তখন আমরা অ্যানাউন্স করবো ইনশাআল্লাহ। বিপিএলের খবর। বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে বুধবার চিটাগাং কিংসের বিপক্ষে মাঠে নামবে খুলনা টাইগার্স। দু দলের ফাইনালে ওঠার লড়াই শুরু বুধবার সন্ধ্যা 6:30টায়। গুরুত্বপূর্ণ ম্যাচটি সামনে রেখে আগের দিন কোনো দলই অনুশীলন করেনি। এবারের আসরের শেষ দিক দিয়ে দলের শক্তি বাড়াতে সিমরন হেটমেয়ার ও জেসন হোল্ডারকে উড়িয়ে এনেছে খুলনা। কোয়ালিফায়ার ম্যাচে ফ্র্যাঞ্চাইজিটির জার্সিতে দুই ক্যারিবিয়ান যে খেলবেন তা প্রায় নিশ্চিত। অন্যদিকে চিটাগাং কিংস ডু অর ডাই ম্যাচের আগে বড় কোনো তারকাকে দলে ভেড়ায়নি। খুলনা চিটাগাংয়ের মধ্যকার জয়ী দল 7 ফেব্রুয়ারি ফাইনাল খেলবে ফরচুন বরিশালের বিপক্ষে। শেষ করছি এখন চারদিক। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।